সকলে ভালো আছেন এবং আমি সাম্প্রতিক বিষয়গুলির আরেকটা পর্ব নিয়ে হাজির হয়েছি। আপনারা এখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন পাবেন। তো এখানে দেখা যাচ্ছে ৩ স্টার দেয়া আছে। দেখেন এখানে ২০২৪ মিউনিক নিরাপত্তা সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা কিন্তু বিসিএস পরীক্ষায় এসেছিল এই ধরনের একটা প্রশ্ন আগে, কিন্তু বর্তমানে এবছর কোথায় হবে সেই মিউনিক নিরাপত্তা সম্মেলন? সেটা হবে জার্মানিতে। এটা কিন্তু সবসময় জার্মানিতে হয়ে থাকে। যে গত যে বিসিএস পরীক্ষা এসেছিল সেটাও কিন্তু জার্মানিতে হয়েছিল, কিন্তু আপনার দেখা গেছে গত বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল কোন তারিখে, সেই তারিখটা কিন্তু এসেছিল ওখানে তারিখ সহ। তাহলে মনে রাখুন এবছর কোথায় হবে, সেটা হচ্ছে 16 থেকে 18 ফেব্রুয়ারি এবছর 2024 সালে। দেখুন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দেখুন উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ কোনটি? এটা হচ্ছে কোনটা দেখেন, বরিশাল। কিন্তু এই প্রশ্নটা কিন্তু যে ষষ্ঠ আদমশুমারি হয়েছিল 2022 সালে 15 থেকে 21 জন, সেই আদমশুমারিতে কিন্তু এই তথ্যটা এসেছে। বর্তমানে দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ হচ্ছে কোনটা? বরিশাল। এবং সর্বনিম্ন কোনটা তাহলে? সর্বোচ্চ যেহেতু বরিশাল, তাই দারিদ্র্যের হারে সর্বনিম্ন হচ্ছে খুলনা। এটা হচ্ছে খুলনা। তো এটা মনে রাখুন। আর পরীক্ষা কিন্তু এসে থাকে যে কততম আদমশুমারি, সেটা কিন্তু আমি বলেছি অলরেডি, কোথায় শুনেছেন, ষষ্ঠ আদমশুমারি। এবার দেখুন তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান। এখন দেখেন কত আমরা যে পোশাক রপ্তানি করছি, এটা বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। পরীক্ষা কিন্তু আসার মতো একটা প্রশ্ন। তবে এখান থেকে আমি কয়েকটা কথা বলছি আপনাদের, যে আমাদের সব পোশাক সবচেয়ে বেশি রপ্তানি হয় কোথায়, কোন বাজারে বলুন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হয় আপনার ইউরোপীয় ইউনিয়নে। ইউরোপীয় ইউনিয়নে আমাদের পোশাক সবচেয়ে বেশি রপ্তানি হয়। আচ্ছা, আর একটা কথা বলছি, এই পোশাক রপ্তানিতে প্রথম কোন রাষ্ট্র বলুন তো? প্রথম, আমরা তো যেহেতু দ্বিতীয়, তাহলে প্রথম কোন রাষ্ট্র? সেটা হচ্ছে চীন। সেটা কোথায়? সেটা হচ্ছে চীন। তাহলে প্রথম হচ্ছে চীন আর আমরা হচ্ছে দ্বিতীয়, এটা কিন্তু মনে রাখবেন। এবার দেখুন দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি বলেন? দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। আমরা জানি দক্ষিণ পূর্ব এশিয়া, এটা যুক্তরাষ্ট্র, আমেরিকা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় দক্ষিণ পূর্ব এশিয়ায়, এবং এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসিয়ান জোটকে সবথেকে বেশি সমর্থন করে বা বিভিন্নভাবে প্রভাবিত করে আমেরিকায়। সেই আসিয়ান জোটে ইন্দোনেশিয়া একটি রাষ্ট্র, এবং এই ইন্দোনেশিয়া হচ্ছে ওই দক্ষিণ পূর্ব এশিয়ায় যতগুলো রাষ্ট্র রয়েছে তার মধ্যে ইন্দোনেশিয়া হচ্ছে প্রথম অর্থনীতিতে। এটা কিন্তু মনে রাখবেন। এখান থেকে মনে রাখতে পারেন ইন্দোনেশিয়ার রাজধানী কোথায়? ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা, বিভিন্ন পরীক্ষায় আসে। এবার এখান থেকে ইন্দোনেশিয়া থেকে একটা প্রশ্ন আসে আমার, যেটা মনে আছে, সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম কি? রুপিয়া। আপনার বানানটা একটু দেখুন, এই বানানটা কিন্তু অনেকে ভুল করে থাকে। এই বানানটা কিন্তু রুপি এইরকমের, ঠিক আছে? এটা হচ্ছে ইন্দোনেশিয়া। আর এই বাদ দিলে মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া, ঠিক আছে? আর ইন্দোনেশিয়া হচ্ছে রুপিয়া। একটু মনে রাখুন, একটু কৌশলে, ঠিক আছে? আচ্ছা, আসিয়ান সম্পর্কে যখন কথা এসছে তখন আমি একটু কিছু তথ্য দিচ্ছি, যেমন আসিয়ান, ASEAN, আসিয়ান। এই আসিয়ানের মোট সদস্য কটি? মোট সদস্য হচ্ছে 10টি। ওটা হচ্ছে 10টি, 10টি। এবং এই আসিয়ানের ইন্দোনেশিয়া একটা সদস্য। এছাড়া আপনার এই আসিয়ান সম্পর্কে একটু এখানে পুনরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। আচ্ছা, এই সদস্য হচ্ছে 10টি। এবং এই আসিয়ানের সদর দপ্তর কোথায়? এই আসিয়ানের সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। তো দেখা গেছে কয়েকটা প্রশ্নের উত্তর পেয়ে গেলেন এখানে। তো আসিয়ান সম্পর্কে আরেকটা তথ্য দিচ্ছি। এই আসিয়ানের একটা সহযোগী সংগঠন আছে, যেটা হচ্ছে ARF। বলেন তো,
আর এফ, এআরএফ। এই এআরএফ হচ্ছে আসিয়ান রিজিওনাল ফোরাম। আসিয়ান রিজিওনাল ফোরাম এর সদস্য কয়টি বলেন তো? এর সদস্য হচ্ছে কতটি? এর সদস্য হচ্ছে 27, 27টি। আর বাংলাদেশ হচ্ছে কততম সদস্য বলুন তো? 26। আর সদস্য হচ্ছে 27টি। এটি একটু মনে রাখবেন। বাংলাদেশ কিন্তু এই আসিয়ানের সদস্য নয়, কিন্তু এই এআরএফ এর সদস্য। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় আসতে পারে। আচ্ছা, এই আসিয়ানের সদস্য, আসিয়ান সম্পর্কে মোটামুটি বললাম, আশা করি আপনারা উপকৃত হবেন। এরপরে যারা আরও গভীরভাবে জানতে চান তারা মনে রাখতে পারেন যে আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোর নাম হচ্ছে যেমন মালয়েশিয়া, তারপর হচ্ছে থাইল্যান্ড, এরপর হচ্ছে ভিয়েতনাম, ফিলিপাইন, তারপরে লাওস, মায়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর, এগুলো মনে রাখতে পারেন। আর ইন্দোনেশিয়া তো আছেই। এবার দেখেন বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি বলুন তো? এটা কিন্তু একটা বিসিএস পরীক্ষা এসেছিল যে ইউনিয়ন পরিষদ কতটি। অন্যান্য পরীক্ষায় অনেকবার এসেছে, বিসিএস পরীক্ষা এসেছিল। বর্তমানে আপডেট হচ্ছে 4596টি। এটা কিন্তু মনে রাখবেন, 4596টি। এর সাথে আরেকটা তথ্য আমি দিচ্ছি, তা হচ্ছে আপনার বর্তমানে উপজেলা কয়টি বলুন তো? বর্তমানে উপজেলা হচ্ছে 495টি উপজেলা। ঠিক আছে, উপজেলা 495টি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 495টি। এরপরে এখান থেকে পরীক্ষা ঘুরে ফিরে এগুলো আসে, আশা করি মনে রাখবেন। আচ্ছা, আরেকটা তথ্য দিচ্ছি, পৌরসভা কতটি বলুন তো? পৌরসভা কতটি পরীক্ষা আসতে পারে? পৌরসভা হচ্ছে 330টি। এবং সর্বশেষ কোনটা? সর্বশেষ হচ্ছে বলুন তো? সর্বশেষ পৌরসভা হচ্ছে শ্যামনগর, এবং সেটা কোথায়? সাতক্ষীরা, শ্যামনগরের সাতক্ষীরা। আচ্ছা, এবার দেখুন বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে রেমিটেন্স প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান কত? সপ্তম। আগে ছিল নবম, এখন হয়েছে সপ্তম। আচ্ছা, প্রথম কোনটা বলুন তো? প্রথম কোনটা? প্রথম কোনটা বলুন তো? প্রথম হচ্ছে ভারত। প্রথম হচ্ছে ভারত। আর তাহলে বলুন তো এই বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোন দেশ থেকে বলুন? সেটা সৌদি আরব থেকে। আচ্ছা, মনে রাখবেন। এবার দেখুন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভাসমান শহর বানাচ্ছে কোন দেশ? শহর ভাসমান বানাচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এই দেখেন ভাসমান শহর বানাচ্ছে, সেটা হচ্ছে কোন দেশ? সেটা হচ্ছে মালদ্বীপ। এই মালদ্বীপ সম্পর্কে আপনাদের কিছু তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন এই মালদ্বীপ কিন্তু 2009 সালে সমুদ্রের তলদেশে তারা কি করেছিল? তলদেশে বৈঠক করেছিল বিশ্ববাসীকে জানানোর জন্য যে অদূর ভবিষ্যতে যদি জলবায়ু খারাপ, মানে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক কী পরিবর্তন, মানে ক্ষতির সম্মুখীন হতে পারে, কী প্রভাব পড়তে পারে, এটি বোঝানোর জন্য 2009 সালে তারা কি করেছিল বলুন তো? 2009 সালে তারা সমুদ্রের তলদেশে বৈঠক করেছিল। আশা করি মনে আছেন। আর এই মালদ্বীপ থেকে মনে রাখুন, মালদ্বীপের রাজধানীর নাম কি? মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। আচ্ছা, আর মালদ্বীপের মুদ্রার নাম কি? একটু আগে বলেছিলাম, সেটা হচ্ছে বলুন তো? রুপিয়া। আর এটার সাথে যুক্ত করে দিলে সেটা হচ্ছে গিয়ে ইন্দোনেশিয়ার মুদ্রার নাম। এটা কিন্তু পরীক্ষায় ঘুরে ফিরে আসে। এবং মালদ্বীপ সম্পর্কে আরেকটা তথ্য দিচ্ছি, বলেন। মালদ্বীপ আমাদের যে দক্ষিণ এশিয়ায় মধ্যে সবচেয়ে মাথাপিছু আয়ে এই মালদ্বীপ কিন্তু এগিয়ে, এটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা, মালদ্বীপ সম্পর্কে আরেকটু তথ্য আপনাদের দেয়া যেতে পারে। মালদ্বীপে বর্তমানে কি নেই? মালদ্বীপ হচ্ছে সেনাবাহিনী নেই। বলুন কি নেই? সেনাবাহিনী নেই। সেনাবাহিনী কিন্তু নেই মালদ্বীপে, এটা মনে রাখবেন। আর মালদ্বীপ কেমন রাষ্ট্র? একটা দ্বীপ রাষ্ট্র। আর এশিয়া মহাদেশে যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র, আয়তনে ক্ষুদ্র, এবং এই রাষ্ট্রটা হচ্ছে আয়তনে সবচেয়ে ক্ষুদ্র, এবং জনসংখ্যাও কি সবচেয়ে কম, এবং রাষ্ট্রটা হচ্ছে সবচেয়ে ছোট, এবং জনসংখ্যা হচ্ছে সবচেয়ে কম, এটা মনে রাখবেন। এরপর হচ্ছে চীনের দ্বৈত নীতির মেয়াদ শেষ হবে কবে? এখন 2000
সালে। আপনারা জানেন যে হংকং এবং ম্যাকাও এই দুইটি শাসন করেছিল, ম্যাকাও শাসন করেছিল আপনার পর্তুগালে, আর হংকং শাসন করেছিল এটা হচ্ছে আপনার ব্রিটেন শাসন করেছিল। পরবর্তীতে হংকং এবং ম্যাকাও চুক্তির মাধ্যমে চীন কিন্তু মালিকানা পায়। তাহলে হচ্ছে আপনার এই যে হচ্ছে কং, এই হংকং হচ্ছে 1997 সময় আপনার হচ্ছে কি এই মালিকানা পায় ব্রিটেন, যেটা হচ্ছে মালিকানা দেয় ব্রিটেন দিয়ে দেয় এই চীনকে। তো কত সালে এবং শেষ হবে 2047 সালে। এরপর হচ্ছে ম্যাকাও হচ্ছে আপনার এইটার হবে কবে 1999 সালে হচ্ছে কি আপনার এটার মালিকানা হস্তান্তর করেছিল পর্তুগাল 442 বছর শাসন করার পরে। এবং সেটা এই ম্যাকাও তাহলে এটার 50 বছর শেষ হবে কবে 1949। হ্যাঁ 1949 মালিকানা শেষ হবে। তো দেখা গেছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্ব। এই কয়েকদিন আগে গত 2 দিন আগে পররাষ্ট্র যে মন্ত্রণালয় সেখানে একটা সুপারিনটেনডেন্ট হয়তোবা মেবি একটা পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন এসেছিল যে এই যে আপনার ম্যাকাও কত সালে এই চুক্তিবদ্ধ হয়েছিল, যেটা মালিকানা হস্তান্তর করেছিল চীনের কাছে, সেটা হচ্ছে 1999 সালে। তো এটা এরকম কিন্তু এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। তাহলে এক দেশ দুই নীতি সেটা চীন গ্রহণ করেছিল কত সালে, সেটা হচ্ছে 1997 সালে এবং পরবর্তী এইটার তাহলে মেয়াদ শেষ হবে কত সালে 2047 সালে এই মেয়াদ শেষ হবে। তখন একদম পুরোপুরি হচ্ছে চীনের অধীনে চলে যাবে। এখন হচ্ছে এই যে ম্যাকাও কিন্তু এখনও চুক্তিবদ্ধ এবং যেটা 1949 সাল যখন হবে তখন পুরোপুরি চীনের দখলে চলে যাবে। এবার দেখুন চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি আমাদের দেশের? চা উৎপাদন বলতো মৌলভীবাজার। এই মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। এরপরে দেখুন দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র, মনে রাখুন ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, মনে রাখুন। আর এখান থেকে একটা কথা মনে রাখুন, সবচেয়ে বিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে কোন দেশ? সেটা হচ্ছে চীন। কোন দেশ? চীন। এটা হচ্ছে সবচেয়ে বেশি তারা সৌরবিদ্যুৎ চালিত বিদ্যুৎ উৎপাদন করে হচ্ছে সবচেয়ে বেশি চীন। আচ্ছা, আরেকটা তথ্য আপনাদের এখান থেকে দিচ্ছি, বাংলাদেশের সবচেয়ে বড় যে সৌরবিদ্যুৎ যেখান থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ পাওয়া যাবে সেটা কোথায়, কোন জেলা? সেটা হচ্ছে বলুন। এই প্রকল্পটা হচ্ছে চালু করতে যাচ্ছে কোথায়? সেটা হচ্ছে বাগেরহাটে। সেটা হচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি আপনার রামপালে। এই রামপাল হচ্ছে সবচেয়ে বড় প্রকল্পটা হতে যাচ্ছে সৌরবিদ্যুৎ বাংলাদেশের, যেখান থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ পাওয়া যাবে সৌরবিদ্যুৎ। ঠিক আছে, সেটা কোথায়? বাগেরহাট। এটা হচ্ছে রামপাল। ঠিক আছে, বাগেরহাট। আচ্ছা, এরপর দেখুন দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায়? সেটা হচ্ছে কক্সবাজার। এই প্রধানমন্ত্রী এই নির্বাচনের আগে উদ্বোধন করেছিল কক্সবাজারে, সেটা হচ্ছে 60 মেগাওয়াটের। ঠিক আছে, এটা মনে রাখুন। আরেকটা তথ্য মনে রাখুন, এই বায়ুবিদ্যুৎ সবচেয়ে বেশি কোন দেশে উৎপাদিত হয়? মানে বায়ু ব্যবহার করে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করে, সেটা হচ্ছে বলুন। সেটা হচ্ছে চীন। এটা কিন্তু মনে রাখুন, চীন। আর এখান থেকে আরও মনে রাখতে পারেন এই চীনে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয়। সৌরবিদ্যুৎ বলেন, এই বায়ু বিদ্যুৎ বলেন বা আপনার তাপ বিদ্যুৎ বলেন, সব বিদ্যুৎ মিলিয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয় এই চীনে। এবার হচ্ছে 1971 লিবারেশন ওয়ার গ্যালারি কোথায়? 71-এর লিবারেশন ওয়ার গ্যালারি হচ্ছে কোথায়? এটা হচ্ছে ঢাকা। এবার হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2023
থেকে 25 মেয়াদ বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থার সদস্যপদ লাভ করে? বলুন তো তাহলে ইউএনএইচআরসি, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল। এটা সদস্যপদ লাভ করেছে আমরা 2023 থেকে 25 সাল পর্যন্ত। এবার হচ্ছে কোন দেশ গুপ্তচর বৃত্তির কেন্দ্র স্থাপনে চীনকে অনুমতি দিয়েছে? কোন দেশ দিয়েছে? সেটা হচ্ছে কিউবা দিয়েছে। কিউবা চীনকে গুপ্তচর বৃত্তি কেন্দ্র স্থাপনে অনুমতি দিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে ডিজিটাল লেনদেনের শীর্ষ দেশ কোনটি? সেটা হচ্ছে ভারত। এই ভারত হচ্ছে ডিজিটাল লেনদেনের শীর্ষ দেশ। আচ্ছা, এবার দেখেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন সেটা প্রবর্তন করা হয় কত সালে? এটি কিন্তু বিশেষ পরীক্ষা এসেছিল। মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রবর্তন করা হয় কত সালে? সেটা হচ্ছে 2012 সালে। 2012 সালে। এবার হচ্ছে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষ দেশ কোনটা বলুন তো? সেটা হচ্ছে ফিনল্যান্ড। ঠিক আছে। এবার হচ্ছে কি আপনার বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ওশেনিয়া। আমরা জানি এই ওশেনিয়া সবচেয়ে ক্ষুদ্র মহাদেশ। এই ওশেনিয়া কোন দেশ হচ্ছে আমাদের প্রথম স্বীকৃতি দেয় বাংলাদেশকে? সেটা হচ্ছে ফিজি। আচ্ছা, এখান থেকে মনে রাখুন এই ফিজি হচ্ছে কি ওশেনিয়া মহাদেশে আমরা জানি। এবং এই তাহলে ফিজি, এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন আসে, যেমন মেলানেশিয়া। আচ্ছা, এই যে মেলানেশিয়া অঞ্চল পরীক্ষায় আসে বারবার। এই মেলানেশিয়া অঞ্চলের মধ্যেই এই ফিজি একটা রাষ্ট্র। আচ্ছা, তাহলে মেলানেশিয়ায় মোট কয়টা রাষ্ট্র বলুন তো? সেটা হচ্ছে 4টি রাষ্ট্র। এবং 4টি রাষ্ট্রের মধ্যেই ফিজি একটা। আরও কয়টা আছে? 3টা। তারপরে সেটা হচ্ছে কি কি বলুন তো? কি কি? একটা হচ্ছে সলেমান দ্বীপপুঞ্জ, তারপর হচ্ছে তাহলে কি হচ্ছে? সলেমান দ্বীপপুঞ্জ, তারপর হচ্ছে পাপুয়া নিউ গিনি, আরেকটা হচ্ছে ভানুয়াতু, আরেকটা হচ্ছে ফিজি। তাহলে কয়টা? 4টি রাষ্ট্র। মেলানেশিয়া অঞ্চল 4টি রাষ্ট্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু এখানে এসেছিল, যে আমি এনএসআই পরীক্ষা 2021 সালের দিকে এনএসআইতে পরীক্ষায় একটা এই প্রশ্নটা এসেছিল। এছাড়া অন্যান্য পরীক্ষা বারবার ঘুরে ফিরে আসে। আচ্ছা, দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে 3.32 কিলোমিটার। আচ্ছা, এই টানেলটার নাম কি? বঙ্গবন্ধু টানেল বা কর্ণফুলী টানেল। আচ্ছা, এখান থেকে তাহলে এটা উদ্বোধন করা হয়েছিল কত তারিখ? সেটা হচ্ছে 28 ডিসেম্বর। কত সালে? 2023 সালে। এটা মনে রাখবেন, কিন্তু পরীক্ষায় আসার মতন একটা প্রশ্ন, এবং এই বিশেষ করে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুরে ফিরে এগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে এই টানেল উদ্বোধন করা হয়েছিল কবে। এবার হচ্ছে দেখুন, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন কবে? এটা আমি যেটা বলেছিলাম এখানে, সেটা হচ্ছে 28, আচ্ছা দুঃখিত, এই 28 ডিসেম্বর হচ্ছে গিয়ে আপনার মেট্রো রেল উদ্বোধন করা হয়েছিল 28 ডিসেম্বর। আর 28 অক্টোবর হচ্ছে গিয়া বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয়েছিল। ঠিক আছে, এখান থেকে আমি যেটা বলে দিলাম। আচ্ছা, এবার দেখুন, দেশের দীর্ঘতম নদী সেটা কোনটা? পদ্মা। আমরা আগে সবাই জানতাম যে দেশের দীর্ঘতম নদী আমরা কোনটা জানি? আমরা জানি দীর্ঘতম বলেন, প্রশস্ততম বলেন বা গভীরতম যে নদী হোক না কেন বাংলাদেশে, সেটা আমরা বলতাম কোনটা? সেটা হচ্ছে গিয়ে বলতাম মেঘনা। কিন্তু সেই মেঘনা এখন হবে না। ঠিক আছে, বর্তমানে নদী রক্ষা কমিশন যে ব্যুরো যে একটা রিপোর্ট দিয়েছে, সেখানে কিন্তু মেঘনা নেই, সেখানে হচ্ছে পদ্মাকে দিয়েছে। ঠিক আছে, সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। তার উত্তর হচ্ছে এইটা। এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, আবারও আসবে আশা করি। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে? সেটা হচ্ছে 11 জুলাই 2023 সালে। 11 জুলাই 2023 সালে। এবার এইটা আরেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষায় এসেছিল কয়েকবার। সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? এটা কবে উদ্বোধন করা হয়? সেটা হচ্ছে 17
আগস্ট 2023। এটা কিন্তু অনেকগুলো পরীক্ষা এসছে এবং আপনারা জানেন এই পেনশন কর্মসূচিতে স্কিম কয়টি পরীক্ষা আসতে পারে? যে কোনো পরীক্ষায় 4টি। আচ্ছা, স্কিমগুলোর নাম কি বলেন তো? একটা হচ্ছে প্রবাস, একটা হচ্ছে প্রগতি, ঠিক আছে? এরপর আরেকটা হচ্ছে গিয়া সমতা, আরেকটা হচ্ছে সুরক্ষা, ঠিক আছে? এই 4টা আপনারা মনে রাখবেন। ইতিপূর্বে আমার যে পর্ব আছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান, সেখানে কিন্তু এটার বিস্তারিত বর্ণনা আছে যে কিভাবে কোনটা প্রবাস, কি সেখানে কারা সেখানে অংশগ্রহণ করতে পারবে, প্রগতিতে পারবে কে, সমতায় পারবে কে, সুরক্ষায়, এটা কিন্তু মনে রাখবেন, এটা দেখে নেবেন। এবার হচ্ছে দেশের প্রথম আইকনিক রেল স্টেশনের স্থপতি কে? সেটা হচ্ছে ডক্টর ফয়েজ উল্লাহ। কোন স্থলবন্দরে ইগেট উদ্বোধন করা হয় বলুন? সেটা হচ্ছে বেনাপোলে। আমরা জানি সবচেয়ে বড় বাংলাদেশের যে স্থলবন্দর, সবচেয়ে বড়, অনেকবার পরীক্ষা এসছে, সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি আমাদের? সেটা হচ্ছে এই বেনাপোল। এবার দেখেন বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি? সেটা হচ্ছে বানৌজা শেখ হাসিনা। আর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কক্সবাজার। যে আমাদের যে প্রথম সাবমেরিন ঘাঁটি সেটা হচ্ছে বানৌজা শেখ হাসিনার নামে করা হচ্ছে, সেটা হচ্ছে কক্সবাজারে। এবার হচ্ছে বাংলাদেশ ব্যাংক কোন প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক হিসেবে প্রাথমিক অনুমোদন দেয়? বাংলাদেশ ব্যাংক কোন প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক হিসেবে প্রাথমিক অনুমোদন দেয়? সেটা হচ্ছে নগদ ডিজিটাল ব্যাংক, আরেকটা হচ্ছে কোরি ডিজিটাল ব্যাংক। এই নগদ ডিজিটাল ব্যাংক এবং কোরি ডিজিটাল ব্যাংকে বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক হিসেবে অনুমোদন দিয়েছে। এবার বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানা কোনটি? সেটা হচ্ছে গোরাশাল পলাশ সার কারখানা। এটি কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচনের আগে উদ্বোধন করেছিল। বহু বছর এটা অব্যবহার করা ছিল, মানে ব্যবহার করা হয়নি, পড়েছিল, তাই প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করেছে। এবং এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় সার কারখানা হচ্ছে এই গোরাশাল পলাশ সার কারখানা। পরীক্ষা কিন্তু আসতেই পারে। এবার দেখুন বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্র কতটি? সেটা হচ্ছে 29টি। এবং সর্বশেষ কোনটা? সেটা হলে ইলিশা 1, এবং সেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ভোলায় অবস্থিত। ঘুরে ফিরে আসতে পারি। এবার ষষ্ঠ আদমশুমারি সম্পর্কে আপনারা জানেন, এখানে সাক্ষরতার হার হচ্ছে 74.80%। বিশেষ করে এখানে 6 আসতে পারে, 74.66%। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল, কিছুদিন আগে পরীক্ষা এসছে। তো আশা করি সকলে আমার ভিডিওগুলো দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আপডেটগুলো পেতে নোটিফিকেশন অন করে রাখবেন, সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।